ওই শাকচুনি বয়ফ্রেন্ডের ছ্যাঁকায় সুখাহত ঢেঁড়স শুনতে পাচ্ছেন না? আমার জামাইজান সুখে আনন্দে চিল্লাচ্ছে। আপনার তো দেখছি সেন্স অফ টাইমিং শেষ। জামাই বউ দুজনে অশ্রমে চিল্লাচ্ছে, আর আপনি কোথাকার কোন থার্ড পারসন এসে সুখের দরজায় বাড়ি মারছেন। এখনই চলে যান বলছি, না হলে যতটা বাড়ি মেরেছেন জামাই বউয়ের কোয়ালিটির টাইম ওয়েস্ট করছেন, তারই শোধ নেব আপনাকে ঠান্ডা পানিতে চুবিয়ে। গট ইট। তামাছম নিজেকে সামলে নেয়, দরজায় বাড়ি দেওয়া বন্ধ করে গেস্ট রুমে থেকে বেরিয়ে যায়। মেন গেটের বাহিরে দাঁড়িয়ে গেস্ট রুমের জানালার দিকে তাকায়। মনে মনে মেয়েটার প্রতি তাবাচ্ছুমের বেশ ক্ষোভ জমেছে। সে কোনোভাবেই মেয়েটিকে শান্তিতে বাঁচতে দেবে না। মনে মনে একরাশ রাগ নিয়ে বলে, আমার ভাগে হুট করে এসে ভাগ বসিয়েছিস, তুই ফালতু মেয়ে। এবার দেখবি তোর জীবন নরকে পরিণত না করতে পারলে আমার নামও তাবাচ্ছুম দেয়ার না। নিজের চুলচূড়া মুখের থেকে সরিয়ে তার গাড়িতে উঠে বসে। সে তো আজ ইচ্ছাকৃত অসহায়ের ভান ধরে এসেছিল আফরাজের কাছে, যেন তাকে আফরাজ নিজেই পিএ এর জবে রাখে। তাছাড়া আফরাজ না হলে অন্যজন তো ঠিকই আছে তার হাত ভর্তি টাকায় ভরিয়ে দিতে। ভেবেই গাড়ির ড্রাইভারকে বলে, ভাইয়া, গাড়ির লিঙ্ক এহসান ভিলায় নিয়ে যান। ড্রাইভার মাথা নেড়ে গাড়ি মোড়ের দিকে দিয়ে মেইন রাস্তায় নামিয়ে যেতে লাগলো। তাবাসসুম নিজের ফোন বের করে কাঙ্ক্ষিত নাম্বারে কল চাপে। কলটা রিসিভ হতে সে ফিসফিসিয়ে বলে, মম, তোমার কথা মতো আফরাজের বাসায় গিয়েছিলাম, কিন্তু কাজ হয় নাই। আফরাজের বউ একটা খুব চালু টাইপ। আমাকে দেখেই স্যাত করে ওঠে, যেন আমি তার জামাইকে খেয়ে ফেলবো। যত সব থার্ড ক্লাস পিপলস। আহারে মা, রাগ করে তো যুদ্ধে হেরে যাবি। সো এখন না হয় একটু পিছিয়ে গেলি, বাট ইটস এ স্টেপ অফ উইনিং মাই বেবি। তুই এসবে ভাবিস না, তোর মা তো আছেই। তোর থেকে শুধু আফরাজের অফিসে গিয়ে নাজিবা নামের কোনো মেয়ে আছে কিনা ভালো মতো খোঁজ লাগাতে হবে, বুঝেছিস? তা বুঝলাম মম, কিন্তু কিছু বিষয় আমি এখনো বুঝিনি মম। চাচ্চুর কেন নাজিবাকে দরকার? আরে নাজিবাও বাকে? এই পাগল মেয়ে ফেনীর পাগলাগারো থেকে পালিয়ে আফরাজের অফিসে কেমনে গেল? কোথায় ফেনী আর কোথায় চট্টগ্রাম? দেখ মা, আমি যদি সব বলে দেই তবে আমার গর্দান যাবে, যা আমি কোনোভাবেও হতে দিতে পারবো না। তুই এসবে না জড়িয়ে কাজ করতে থাক, টাকার ব্যবস্থা তোর চাচাই করে দেবে। আর শোন, কখনো কারোর সামনে আমার আর তোর চাচার নাম নিস না, বুঝলি? ওকে মম, ডোন্ট ওয়ারি ফর দিস। আমি হলাম আমার মম, মিসেস হিয়া দেওয়ানের মেয়ে, তাই কোনো ধরনের ভুল আমার হতেই পারে না। বাট আই নিড এ ফেভার ফ্রম ইউ মম। হ্যাঁ বল না মা। আসলে আজকে যদি চাচু, আই মিন মিস্টার দাহাব এহসান ফ্রি থাকেন, তাহলে আমি নাইট আউট করতে আসতাম। লাজুক হেসে বলে তাবাচ্ছুম। মিসেস ইয়ে শুনে চুপ হয়ে গেল। মনে মনে বদমাইশ ডাকলেন দাহাবকে। লোকটা তার মেয়ের মাথা খেয়ে শরীরটা ভোগ করার পিছনে পড়ে আছে। তার মান তো চাইছে এক ধ্যানে জিন দিয়ে তাবাচ্ছুমের চাচা নামক মানবকে খুনি করে ফেলে। তাও সম্ভব না। দাহাব নিজেই যে তান্ত্রিক, তার পক্ষে তো যে কাউকে ফাঁদে ফেলা 1 সেকেন্ডের ব্যাপার মাত্র। একরাশ ক্ষোভ জমিয়ে তিনি নিজেকে ধীরস্থ করলেন। হেই মম, কোথায় হারালে? বলো না, আমার হ্যান্ডসাম বডি ফিট চাচ্চু ফ্রি থাকবে। মিসেস হিয়া বিরক্তের দৃষ্টিতে এক পলক লোকটির রুমের দিকে তাকান, দীর্ঘশ্বাস ফেলে করুণ গলায় বলেন, হ্যাঁ, সে তো ফ্রি থাকে সব সময়। ওকে মম, বাই, থ্যাংক ইউ। কথা শেষ করে কল কেটে দেয় তাবাচ্ছুম। মিসেস হিয়া ফোন রেখে বিড়বিড় করে বলে, মারে, তুই যাকে হ্যান্ডসাম বডিফিট চাচ্চু বলছিস, সে যে আসল রূপে কী রকম দেখতে তা যদি জানিস, তবে তোর গা গুলিয়ে বমি পেত। আসলে কি হ্যান্ডসাম নাকি কোথাকার সুগার ড্যাডি, তখন ভালোই বুঝতি। মেয়ের রুমে প্রবেশ করে দাহাব এহসান। সবই সে তার মেডিসিন ও ইঞ্জেকশন নিয়েছে। মেয়ে অর্থাৎ মিসেস হিয়া তার বাবার পায়ের শব্দ শুনেও মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। মেয়ের নীরবতা দেখে হাত দিয়ে দরজাটা ভিড়িয়ে নেয়। মেয়ের রুমে কালো চাদর চক্ররেখা পড়ে থাকতে দেখে বুড়ো কুচকে বলে, কিরে, তুই এভাবে বসে আছিস কেন? তোর আজকে ধ্যান করতে হবে না? মেয়েটাকে এখনো খুঁজে পাইনি, আর তুই স্বাভাবিকভাবে বসে আছিস? বলে একটু ধ্যানমগ্ন হয়ে জিনতে ডাক। তারা শর্ত দিলে সেটা পূরণও তো করতে হবে। দেখেন বাবা, আপনার কথায় ধ্যান করেই যাচ্ছি, বাট প্লিজ আমার মেয়ের সামনে রক্তাক্ত শরীর নিয়ে ঘুরে বেড়াবে না। সে রক্ত ভয় পায়। আর দেখুন, এখন আপনার শরীরে রক্ত লেগে আছে। এত মেডিসিন ইঞ্জেকশন নিয়ে লাভ কি যদি আপনি নিজের ক্ষুধা নিয়ন্ত্রণই করতে না পারেন? তাই বলছি, এগুলো জলদি পরিষ্কার করে নেন। আমার মেয়ের সামনে একটু চাচা টাইপ বিহেভ করিয়েন। দুনিয়ার সামনে তো আমি মা, আর আপনি আমার গণ্যমান্য ছেলের পরিচয় বহন করেছেন।
অথচ আমার মেয়ের সামনে আপনি তার চাচা। সো প্লিজ ক্লিন ইউর সেলফ কাইন্ডলি ড্যাড। দাহাব এহসান তার মেয়ের কথা শুনে রুম কাঁপিয়ে হাসতে লাগলো। মিসেস হিয়া চোখ ঘুরিয়ে মনে মনে চ উচ্চারণ করে বিরক্তির দৃষ্টিতে তাকান। লোকটি হাসা থামিয়ে তার হাতে থাকা ওয়াইনের গ্লাসে এক চুমুক দেয়। মিসেস হিয়া রুমে থাকা টি টেবিলের উপর গ্লাসটি রেখে রকিং চেয়ারে আরাম করে বসে পড়েন। অন্যদিকে একটি গ্লাসে ওয়াইন ঢেলে গ্লাসটি তার মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলেন, তুইও কোথায় আর বুড়ির মতো লাগিস বল? তুই তো কম রক্তপান করিসনি। আমার মেয়ে তো আমার মতোই হবে, তাই না? ব্যাস, তফাৎ একটাই, তুই পশুদের রক্ত খেতে ভালোবাসিস, কিন্তু আমি সুস্বাদু রক্তের ঘ্রাণ যার থেকেই পাই তাকেই হরণ করে বক্ষণ করে ফেলি। হ্যাঁ, এর জন্য কম কষ্ট করতে হয় না। পুরো 14 ঘন্টা শয়তানের নামে জপ করার পর যে আমি সন্ধান পাই এমন সব রক্তে যা আমার ক্ষুধা মেটাতে পারে। মাঝের থেকে নাজিবা পালিয়ে গিয়ে সব ধ্যান বিগড়ে দিল। মেয়েটারে ছোট থেকে যত্ন রাখতে তার মামার বাড়ি পাঠিয়ে দিলাম। কি করব, আমাদের বংশের আদরের দুলালি বলে কথা। এমনিই তো মেরে ফেলতেই চাইছিলাম, কিন্তু তার রক্তপানে যে সাথে শক্তি পাবো তা তো ভাবিনি। ব্যাস, তার বড় হওয়ার অপেক্ষায় দিন গুনতে লাগলাম। কিন্তু মেয়েটা পাগলের পরিণত হলো কেমনে সেটাই তো বুঝতে পারলাম না। মা, একটা কথা জানিস, নাজিবা যখন পাগল হলো আকস্মিকভাবে তার মামার গোষ্ঠী উধাও হয়ে গিয়েছিল। আমি আজও তাদের কারো সন্ধান পাই না। একবার শুধু নাজিবাকে পেয়ে যাই, তখন হবে আমার জীবনের আসল গতিধারা। মিসেস হিয়া শুনে মৃদু হাসলেন। ভাবলেন তার বাবার শেষ পরিণতি কোনো না আবার মৃত্যু হয়। হিয়া মহিলাটির নিজের নাম শুনে তার বাবার দিকে তাকায়। তিনি শয়তানের দৃষ্টিতে চেয়ে বলে, কিরে হিয়ামা, দেওয়ালের দিকে কেন চেয়ে আছিস? ও, তোর স্বামীকে খুঁজছিস নিশ্চয়। স্বামীর কথা শুনে হিয়ার শরীরে কাঁপন ধরে গেল। ঢোক গিলে মাথা নিচু করে নেয়। দাহাবে এহসান বাঁকা হেসে বলে, মনে রাখিস, বেশি ভালো সাজে যাবি, তবে নিজের স্বামী সন্তান দুটোই হারাবি। তাই বলছি, ভালো সন্তানদের মতো দুনিয়ার সামনে নিজেকে মিসেস হিয়া দেয়ান হিসেবে পরিচয় দিস। আর আমি জনাব দাহাব এহসান হিসেবে পরিচয় বহন করতে থাকবো। কিন্তু সত্য পরিচয় আমি হয়ে থেকে তোর বাবা দাহাব এহসান আর তুই আমার মেয়ে হিয়া দেয়ান এহসান। ইন শর্ট, এহসান নামটা লুকিয়ে থাকবে আর কি। ও হ্যাঁ, তোর মেয়ের কাছে তো আমি আবার তার চাচা হই, তার জন্য তুই আমাকে দেবর বলেই ডাকতে পারবি। বাকি ক্ষেত্রে মা ছেলে হয়ে পরিচয় দেব, মনে থাকে যেন। আর হ্যাঁ, তোর মেয়েকে বলিস আমি আজ রাত ফ্রি থাকবো। দাঁত কেলিয়ে হাসতে থেকে বেরিয়ে যায় দাহাব। মিসেস ইয়ে এতক্ষণ দাঁতে দাঁত চেপে কথাগুলো সহ্য করেছিলেন। সে আটকে পড়েছে তার স্বামী সন্তানের কারণেই, না হলে এই নরকযোগ্য বান্দাকে কবেই জাহান্নামের ভেতর পাঠিয়ে দিতেন। রাগে দাহাবের আপায়িত ওয়াইনের গ্লাসটা ছুঁড়ে মারে টাইলসের উপর। গ্লাসটির টুংটাং শব্দে দেওয়ানের থেকে গুনগুন শব্দ আসতে লাগলো। মিসেস হিয়া দেওয়ানের কাছে ঘেঁষে দাঁড়িয়ে করুণ গলায় বলেন, আমায় মাফ করে দিয়েন, আমি পারবো না এ পথ থেকে বের হতে। তবুও আপনার আর তাবাচ্ছুমের কোনো ক্ষতি আমি হতে দেব না। দেওয়ানের হাত ছুঁয়ে দিয়ে এসে পুনরায় তার লাল রাঙা শাড়ি পরনে জড়িয়ে নেয়। তার রুমের ভেতরে দালান কাঠি দিয়ে মোড়ানো জায়গার ভেতরে সে বসে পড়ে। সামনে কুসুম পানি রাখা, এতে কাটা ছেঁড়া একটি পুতুল পানির ভেতর ফেলে দেন। হঠাৎ করেই রুমের আসবাবপত্র নড়চড় হয়ে কাঁপতে লাগলো। মিসেস সিয়া নিজের শাড়ি খামচে ধরে রাখলো। পরক্ষণে কারো গরম আহাটে বুঝতে পারলো খারাপ জিন রুমে হাজির হয়েছে। ঠোঁট চেপে চোখ বুঝে তাকে অনুভব করার চেষ্টা করে। বলুন, আপনি আমায় কেন ডেকেছেন? মিসেস হিয়া বাচ্চা একটা মেয়ের ছবি জিনটির সামনে ছুড়ে দেয়। সে তার গভীর সাদা চোখের দৃষ্টি চেয়ে বলে, এই মেয়ের খোঁজ করতে সময় লাগবে, কারণ মেয়েটার দৃষ্টিসীমার মাঝে আমি যেতে পারছি না। কারণ এ যে জায়গায় আছে সে জায়গায় মানুষজন ভীষণ পবিত্র মনের অধিকারী। তাদের সাথে টক্কর লাগলে আমার ক্ষতি হবে। এই কাজ যদি করে দেয় বিনিময়ে আমার লাভ কি বলুন? মিসেস হিয়া মুচকি এসে বলে, আপনাকে এক মেয়ের শরীর দান করা হবে। যেটি মাথা নেড়ে হঠাৎ করে উধাও হয়ে যায়। রুমের মধ্যে আর গরম আভাসটা নেই। সে তার ফোনে এক লোককে কল দেয়। লোকটি কল রিসিভ করতেই তিনি বলেন, মেয়েটা কি করছে? আছে ম্যাম, আপনার কথা মতো জানে মারিনি। খবরদার কিচ্ছু করে চিন্তাও করবি না। এখন শোন, মেয়েটার খাবার দাবার সব ঠিক রাখবি। একজনের কাছে বলি পাঠা হিসেবে বিক্রি করতে হবে। ঠিক আছে, আপনি নিশ্চিত থাকুন। মিসেস সিয়া কল রেখে দেন। তিনি নিশ্চয়ই এবার নাজিবার খোঁজ পাওয়ার গেলেই সে এই পথ থেকে তার স্বামী সন্তানকে মুক্তি দিতে পারবে। কিন্তু তিনি এখন ভাবনায় পড়ে গেলেন, কি করে আজ রাতে তার মেয়ে তাবাচ্ছুমকে বাবার হাত থেকে রক্ষা করবেন। নাজিবা দরজা বন্ধ করে বসে আছে। লজ্জায় গাল তার লাল হয়ে আছে। ইস,
শব্দটা করে দুহাত নিজের মুখ ডেকে ফেল সে। ওয়াশরুমে তর্ক বিতর্কের পর নাজিবা আফরোজকে মৃদু ধাক্কা দিয়ে দরজা খুলে পালিয়ে যায়। আফরোজ নিজের আঙুল চেক করে দেখে তার আঙুলটা লালচে দাগ হয়ে গিয়েছে। দাঁত দিয়ে ঠোঁট চেপে সে আঙুলের উপর চুমু দেয়, যা নাজিবা দরজার বাহিরে উকি দিয়ে খেয়াল করেছে। এ দৃশ্য যেন তার চোখে ভেসে বেড়াচ্ছে। সে না চাইতেও লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আফরাজ যে তাকে মনে মনে পছন্দ করা শুরু করেছে এরই আরেকটা প্রমাণ পেয়েছে। আফরাজ গলা ঝেড়ে উচ্চ আওয়াজে আবরারকে ডাক দেয়। আবরার বউয়ের আঁচল থেকে মাথা ঠেকিয়ে বসে আছে। জল্লাদ বন্ধু যদি তাকে খেয়ে ফেলে তখন আর বাচ্চার বাপ হওয়ার স্বপ্ন পূরণ হবে না তার। কুসুমা স্বামীকে ভয় পেতে দেখে চোখ ঘুরিয়ে বলে, এই যে মহাশয়, বাহিরে আপনার বন্ধু ডাকছে, ভয় না পেয়ে তাড়াতাড়ি যান। বউয়ের কথা শুনে আকবর নিজেকে স্বাভাবিক করে নেয়। কুসুমার দিকে তাকিয়ে বলে, এই আমি কবে ভয় পেলাম? হ্যাঁ, আমার শীত লাগছিল, তাই তোমার আঁচলই গরমের জায়গা ভেবে লেপটেছিলাম। নিজের ভাব বজায় রেখে সে দরজা খুলে আফরাজের সামনে গেল। আকবরকে দেখে সে বলে, আমি চিৎকার বের করতে পারি তাই না? আয়, আজ দুজন মিলে একসাথে চিৎকার বের করতে করতে মাঠে হাডুডু খেলবো। কে বলিস? দোস্ত, গান দিয়ে শ্যুট কর, তাতেও রাজি। কিন্তু তোর সাথে হাডুডু খেলে হাড্ডিসার হওয়ার ইচ্ছে আমার নেই। সো সরি, আই ক্যান্ট অ্যাকসেপ্ট ইউর রিকোয়েস্ট। আকবরের পিঠে ধুম করে এক বাড়ি মারল সে। উফ, মেরে দিল রে, বলে নিজেই পিঠ মালিশ করতে লাগলো আকবর। পরক্ষণে দুজনে হেসে বেরিয়ে যায়। শুক্রবারে তাদের কাজ থাকে না। এদিনটায় তারা দুজনে বাইক রাইডিং করতে বের হয়। নাজিবা বেলকনি দিয়ে দৃশ্যটি দেখতে পেল। স্বামী আর দেবরের বের হওয়া দেখে মৃদু হাসল। আকস্মিক সে নিজের শরীরে কাঁপন অনুভব করে। সে লুকিয়ে প্রতিদিন একটা করে ইঞ্জেকশন নিয়ে থাকে, না হয় সে ভাঙচুর করা আরম্ভ করবে। কাপা শরীরে বিছানার কিনারায় গিয়ে বসে পড়ে। বিছানার নিচ থেকে সুটকেস বের করে। তালা খুলতেই সামনে দৃশ্যমান হলো 5-6 ইঞ্জেকশন। সেখান থেকে একটা নিয়েই নিজের কাঁধে পুশ করে। অথচ স্বাভাবিক অবস্থায় সে এই ইঞ্জেকশন নামক অস্ত্রকে ভয় পায়। ইঞ্জেকশন নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার শরীরের কাঁপন থেমে গেল। তথাপি ঘেমে জুবুথুবু হয়ে গেল। এখন গোসল না করলে তার শরীর ঘামে গিজগিজ করবে। সে উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তার চলে যেতেই বেলকনিতে থাকা গাছের টবগুলো কাঁপতে লাগে। বাতাসের তীব্রতা বেড়ে যায়। কোনো এক কারণে গাছের টবগুলোর মতো এক টবে পচন ধরা শুরু করে। 1 ঘন্টা পর নাজিবা গোসল সেরে আসরের নামাজ আদায় করে নেয়। চুলের থেকে তোয়ালে সরিয়ে হেয়ার ড্রয়ারে চুল শুকিয়ে যখন সে তোয়ালিটি বেলকনিতে মেলে দিতে গেল, তখনই পায়ে তরল জাতীয় কিছু অনুভব করে। সে চোখজোড়া সেদিকে নিতেই চিৎকার দিয়ে উঠল, বিবিজান, তুমি নিজেই তোমার অমূল্য রূপ স্বামীর কাছে বিলিয়ে দিয়েছ। যদি মানতে কষ্ট হয় তবে আমার কাছে ভিডিও আছে। আমি আবার প্রমাণ ছাড়া কাজ করি না। যদি আগে জানতাম ড্রাগের রিয়াকশনে তুমি আমার মতো হট চকলেটটি ছেলে দেখে নিজেকে সামলাতে পারবে না, তাহলে কবেই আমি নিজ দায়িত্বে তোমার শরীরে ইঞ্জেকশন পুশ করে দিতাম। আজ প্রথম মনে হচ্ছে, বাসর রাতে যদি তোমাকে চর না মারতাম তবে তোমার আসল রূপ জানতে পারতাম না। মাতব্বরি করে ড্রাগনের ইঞ্জেকশনকে নিতে বলেছিল। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো হট বিবিজান। ওয়ান্স মোর অ্যাগেন। নাজিবা খুব কষ্টে কথাগুলো হজম করছিল। আফরাজের শেষের কথায় বেচারি চটজলদি নাইটি পরে নেয়। কোনো মতে চাদর খামচে ধরে আফরাজ এর কাছ থেকে দূরে সরে বসে। মাথা চেপে কেমনি কি হয়েছিল তা ভাবার চেষ্টা করছে, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। আফরাজ বিবিজানের চিন্তিত চেহারা দেখে বাঁকা হেসে বলে, আহারে আমার বিবিজান, যাও গিয়ে ফরজ গোসল সেরে আসো। একসাথে নামাজ পড়ে আবার ঘুমাতে হবে। আজ সকালে অফিসেও যেতে হবে। এখন থেকে তুমিই আমার সব দায়িত্ব পালন করবে। সকাল সকাল আমার কফি খাওয়ার অভ্যাস, সেই অভ্যাসকে পর্যন্ত মূল্যায়ন তোমারই করতে হবে। সকালে তোমার এই কোমল হাত জোড়া দিয়ে কফি বানিয়ে হাজির হবে, বুঝলে বেবিজান? নাজিবা না শোনার ভান করে কান চুলকালো। স্বামী দেখে ভাব নিয়ে তাকিয়ে বলে, মগের মূল্য পেয়েছেন? আপনি বললেন আর হয়ে গেল? ভাবলেন কি করে? আমি জানি আপনি ইচ্ছে করেই আমার অজ্ঞানের ফায়দা তুলছেন। আমি তো ব্যালকনিতে রক্ত দেখে অজ্ঞান হয়েছিলাম। আমি কেমনে অজ্ঞানে আপনার সাথে ইন্টিমেট হতে পারি?
আরে তোমার মাথা বড় গোবরের মতো এত চাপ নিচ্ছ কেন সেটাই বুঝতে পারছি না। বলি বয়স তো কম হলো না, এখন বাচ্চা কাচ্চা সামলানোর জন্য কাছে আসা খুব জরুরি। ফর দিস ম্যাটার আই অ্যাম সো স্ট্রিক ফরওয়ার্ড। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। আফরাজের সামনে থেকে পালিয়ে আশ্রমে ঢুকে পড়ে নাজিবা। তাকে খালি হাতে যেতে দেখে শীষ বাজিয়ে উল্টো মুড়ে শুয়ে পড়ে। তার জানা আছে কিছুক্ষণ পরেই ডাক শোনা যাবে। সে ফোন হাতে নিয়ে তার সিক্রেট পিএর ফ্রেন্ডকে মেসেজ করে, ইমিডিয়েটলি নিডেড দিস প্রেসক্রাইবড ইনজেকশন। মেসেজের সাথে হাসপাতালের প্রেসক্রিপশনের ছবিও সেন্ড করে দেয়। রাফিনের পক্ষ থেকেও মেসেজ চলে এলো, ওকে স্যার। ফোন রেখে ধীরে স্থির মাথায় ভাবতে লাগলো বিবিজানের সাথে হওয়া ঘটনাটি। 3 ঘন্টা আগের ঘটনা। নাজিবা পায়ের নিচে রক্ত দেখে মাথায় চক্কর খেয়ে যায়। হুট করেই পাশে থাকা সোফায় নেতিয়ে পড়ে। আফরাজ সবে বাসায় ফিরেছে। আকবর রুমে চলে গেলেও আফরাজের জরুরি কল আসে। সে করিডোরে দাঁড়িয়ে কথা বলে। তখন নাজিবের রুম থেকে চিৎকার শুনে চট করে রুমের ব্যালকনির দিকে তাকায়, কিন্তু দৃষ্টিগোচর না হওয়ায় ছুটে রুমে যায়। বেলকনির সামনে এসে দেখলো এক টবে পছন্দ ধরে গাছটি নেতিয়ে পড়েছে। সেই টবের গা বেয়ে রক্ত ঝরছে। টবে পছন্দ ধরলে তা মানা যায়, কিন্তু রক্ত আপাতত দৃষ্টিতে নজর দিল না। নাজিবাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তার হাত পা ও শরীরের পোশাক ছিপছিপে হয়ে আসছে। বোধহয় গোসল করেছিল সে। জ্ঞান ফেরানোর জন্য নাজিবের মুখে পানি ছিটিয়ে দেয়। চোখ জোড়া পিটপিট করে উঠে তার। আফরাজ সমেত চারদিক সে ভুলিয়ে আচমকা নিজে ঘুমটা সরিয়ে নেয় নাজিবা। বাকরুদ্ধ হয়ে যায় আফরাজ। তার বিবেচন বুঝি সেদিন নামাজ পড়ছিল। এত বিবেচন নয়, বিবেচনের রূপে আসমানের পরি বসে আছে। তার সৌন্দর্যে বারংবার চোখ গিলছে সে। কোথায় সে শ্যামরাঙা পুরুষ আর কোথায় তার রূপবতী নারী। স্বামীকে কাছে দেখে নাজিবা আহ্লাদি গলায় চিল্লিয়ে বলে, এই শালার বেটা, তোর চোখে কি ছানা পড়েছে? আমার মতো সুন্দরী বউ রেখে ওই মেকআপ সুন্দরী তাবাস্সুমকে ভালোবাসিস কেন বল? ওই মেকআপ সুন্দরীর মায়ের বাপ চুটিয়ে দেব। জানিস তুই আমি তোরে বিয়ে করে তোর কত বড় উপকার করেছি? আজ যদি আমার জায়গায় ওই মাইয়া থাকতো, তখন তার রূপের জল খেয়ে পায়খানার রোগ হতো। পায়খানার রোগে কি জানি বলে? গালে এক আঙুল রেখে ভাবছে, পরক্ষণে মনে পড়তেই বলে, ওহে, ডায়রিয়া নিয়ে গুখানায় বসে থাকতি। তখন তো ওরা কে বাঁচাতো? হ্যাঁ, সেই তুই আমার জামাই হয়ে আমারই চর মারছিলি। শেষ কথায় নাজিবা উচ্চস্বরে কান্না শুরু করে দেয়। আফরাজ বোকার মতো বিবেচনের কথা হজম করছিল। আকস্মিক বেহুদা কান্নার ঢং দেখে চোখ ঘুরিয়ে হুট করে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয়। এমত অবস্থায় নাজিবার শরীরে অন্যরকমের উত্তেজনার সৃষ্টি হয়। এমনিও সে স্বামীর প্রেমে পাগল ছিল। প্রথম রাত্রির সঙ্গ না পাওয়ায় এতদিন ছটফট করছিল। আজ স্বামী স্বেচ্ছায় সূর্যরা মিলিয়েছে, এতে সে পাগল প্রায়। কামড়ে ধরে আফরাজের ঠোঁট। আফরাজ তো বিবেচনের কামড়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এক হাতে নাজিবার চুলের মুঠি ধরে আরেক হাতে কামিজের ফিতা খুলে নেয়। সেও বিনা বাক্যে আফরাজের পরনের শার্টটি খুলে নেয়। আফরাজ উত্তেজনায় শার্টটা ফ্লোরের উপর ছুঁড়ে মেরে নাজিবাকে বুকের মাঝে চেপে ধরে। একের পর এক চুমু দিয়ে তাকে সুখানুভূতির মাঝে ডুবিয়ে নিতে থাকে। দু মানবী আজ সুখের সাগরে ভেসে যেতে লাগে। এই বিকালবেলা তাদের দিনটা স্মরণীয় করে রাখবে। আকস্মিক শোনেন জামাই, এই শব্দ দুটি শুনে ধ্যান ফিরল আফরাজের। তবুও সে না শোনার ভান ধরে পা টান টান করে শুয়ে রইল। সে জানে এই ডাক কার আর কেনই বা ডাকছে। অতএব চুপটি করে শুয়ে রইল। নাজিবা দরজা ফাঁকা করে আফরাজের এমন না শোনার ভান দেখে রাগে বসছে। সে স্পষ্ট আফরাজকে জাগ্রত করছে, অথচ তার ডাককে প্রাধান্য দিল না দেখে নিজেকে অসহায় বোধ করে। পুনরায় ডাক দেয়। ইচ্ছাকৃত আফরাজ শুনে হাই তুলে উঠে বসে। আশ্রমের দরজার দিকে সরু দৃষ্টিতে তাকায়। নাজিবার গাল লাল হয়ে গেল। সে কাঁপা গলায় তার পোশাক চাইল। আফরাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, এমন করে চিল্লিয়ে রাখছো কেন? অষ্টমীকে চিল্লাচিল্লি প্র্যাকটিস করতে চাইছো? এখনও রুমের ভেতরে তোমার সুখের শব্দ কানে গুঞ্জে যাচ্ছে, সেখানে তুমি অষ্টমে তোমার শব্দ ছড়িয়ে দিতে চাইছো। নট ব্যাড বেবিজান, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। এই মিয়া চুপ করেন। আপনার ফালতু কথা অফ করে আমাকে কাপড় এনে দেন, না হলে আপনার একদিন কি আমার একদিন বলে দিলাম। কি তুমি আফরাজ ফাহিমকে হুমকি দিচ্ছ?
এবার তো তোমাকে শাস্তি পেতে হবে। তোমার শাস্তি হলো আজ তোমার কোনো কাপড় পরারই দরকার নেই। সারাদিন রুমের ভেতর আমাকে চাদর হিসেবে জড়িয়ে ধরে রাখবে। দিস ইজ ইওর পানিশমেন্ট বিবিচান। আফরাজের বলা কথায় কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল নাজিবা। পরক্ষণে স্বামী কি বলছে বুঝতে পেরে নাহ বলে চিৎকার দেয়। আফরাজ কান চেপে ধরে বলে, উহ বিবিজান, এমনি চিৎকার দিও না, কলিজায় কুসকুস হতা হে না। স্বামীর কথা ইতস্তত গলায় নাজিবা টোক গিলে বলে, আ আ আ জামাই যান, সরি, আমার কাপড়গুলো দেন না প্লিজ। প্লিজ শব্দটা একটু টান দিয়ে বলো নাজিবা। এতে আফরাজের মুখ টিপে হেসে দেয়, যা চক্ষুগোচর হয় না নাজিবার। সে উঠে আলমারি থেকে নাজিবার প্রয়োজনীয় কাপড়গুলো বের করে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে নক দেয়। নাজিবা দরজা ফাঁকা করে কাপড়গুলো নিয়ে দরজা লাগিয়ে দেয়। মৃদু হাসে আফরাজ। টি শার্ট আর লুঙ্গি পরে সে বিছানার চাদর উঠিয়ে বালতির মধ্যে রাখে। আলমারি থেকে নতুন বালিশ কভার ও বেডশিট নিয়ে বিছানা গুছিয়ে নেয়। তার মতো নাজিবা ওনাহীন চুল মুছতে মুছতে বের হলো। মুগ্ধতার দৃষ্টিতে চেয়ে রইল আফরাজ। এই নারী যে তার অস্তিত্বে মিশে গিয়েছে, যাকে ছাড়া তার অস্তিত্ব মূল্যহীন। মুচকি হেসে বিবেচনে কানের কাছে ঠোঁট এনে বলল, আজ থেকে তুমিই আমার কাপড়ের সেট রেডি রাখবা, যেন প্রতি কাপড়ে তোমার হাতের স্পর্শ পায়। শিহরণে নুয়ে গেল মেয়েটি। স্বামীর কাছ থেকে প্রাপ্য অধিকার পাওয়ার খুশিতে তার চোখে পানি চলে এলো। হুট করে চোখের এক ফোঁটা পানি তার গাল বেয়ে নিচে পড়ার পূর্বে আফরাজ সেই পানি নাজিবার চিবুকের ঠোঁট চেপে চুষে নেয়। স্বামী নিঃসময় চুমুতে লজ্জায় ঠোঁট চেপে ওয়াশরুমের দিকে তাকায়। সময় ব্যয় না করে তৎক্ষণাৎ ওয়াশরুমে ঢুকে পড়ে আফরাজ। হেয়ার ড্রায়ারের চুল শুকিয়ে রুম হিটার অন করলো নাজিবা। কিছুক্ষণ শরীরের ঠান্ডা ভাব দূর করে আলমারি থেকে আফরাজের কাপড় বের করে বিছানায় রাখে। রুম থেকে বেরিয়ে সে ভাবল, প্রথমে তার দাদি শাশুড়ির কাছে যাবে, তারপর রান্নাঘরে গিয়ে কুসুমা ভাবিকে সাহায্য করবে। মাশাল্লাহ, ঘরের ছোট বউ হলেও সর্বকাজ সে আগে ভাগে করে রাখে, যাতে কারো কষ্ট না হয়। সে মাথায় হিজাব ঠিক করে দাদির রুমের দিকে গেল। বাবা, এসব কি? আপনার গলা দিয়ে রক্ত কেন বের হলো? আপনি কি কোনোভাবে সূর্যের রশ্মির সামনে পড়েছেন? কি হলো বাবা, কিছু বলছেন না কেন? আপনার এসবের অতিরিক্ত কর্মের ফলে আমিও না কোনোভাবে ফেঁসে যাই, এই ভয় লাগে। দাহাব এহসানের রক্তাক্ত মুখে মিসেস হিয়ার দিকে চেয়ে তার গাল চেপে ধরল। মেয়ের মুখের সামনে মুখ এনে বলে, বেশি মুখ চালাবি না বুঝছিস? তুই যে আমার রক্তপানে ঘুমের ওষুধ মিশিয়েছিস, তারই ক্রিয়ার আমার গলা দিয়ে অর্ধ পান করা রক্ত বেরিয়ে গিয়েছে। তুই কি ভেবেছিস তোর মেয়েকে আমার রাত্রির সঙ্গে হওয়া থেকে বাঁচাতে পারবি? তাহলে বলছি, তোর মেয়েকেই আমার থেকে দূরে রাখ, নাহলে তোর উপরে হওয়া ক্ষোভের মাসুল না আবার ওকে দিতে হয়। মিসেস হিয়া ঘাবড়ে গেলেন। তিনি বুঝতে পারেননি যে তার বাবা আন্দাজ করতে পারবেন। তিনি মাথা নেড়ে নিজেকে ছাড়িয়ে নেয়। দাহাব এহসান মেয়ের থেকে মুখ ফিরিয়ে দেওয়ালে টাঙানো নাজিবার 7 বছরের ফ্রক পরিহিত ছবির দিকে দৃষ্টি দেয়। মেয়েটা দেখতে কেমন হয়েছে সেটাও জানে না তিনি, না হলে কবেই নাজিবার রক্ত খেয়ে মেরে ফেলত। মিসেস হিয়া তার বাবার রুম থেকে বেরিয়ে গেল। নিজেকে ধাতস্থ করে মেয়েকে কল লাগায়। তাবাচ্চুমের বিকাশে দাহাব এহসান টাকা পাঠিয়েছেন। সে টাকাগুলো নিয়ে পার্লারে নিজের রূপচর্চা করছে। তার ফোন আসায় পার্লারের এক কর্মী ফোন নিয়ে তাবাচ্চুমকে দেয়। সে কানে ধরে বলে, হ্যালো মম। মিসেস হিয়া মেয়ের কণ্ঠ শুনে বলে, শোন মা, আজ কয়েকদিন তোর চাচা বিজি থাকবে, তাই তুই আসিস না বুঝছিস? তুই টাকা পেয়েছিস তো? না আসার কথা শুনে এক প্রকার খুশিই হলো তাবাচ্চুম। কেননা তার চাচাকে হ্যান্ডসাম লাগলেও শরীরের আনাচে কানাচে কেমন যেন বয়স্কের ছাপ দেখায়। বিধায় রাত কাটাতে হবে না ভেবে মন খারাপের ভান ধরে বলে, ওহ মম, টাকা পেয়েছি বলে আমি আরও চাচার জন্য নিজে ফেসিয়াল করছিলাম। থাক, বাদ দাও। ওকে মম, থ্যাংক ইউ। কথা শেষ করে মেয়ে ফোন রেখে দিল। দেখে মিসেস হিয়া চিন্তামুক্ত হলো। তিনি কোনোভাবেও চান না তার বাবার মুখে তাবাচ্চুমকে ফেলতে। শরীর ভোক্ত নয়, রক্ত খেয়ে মেরে দেবে তার মেয়েকে। 1 সপ্তাহ পর। আজকাল আফরাজ গম্ভীরতা বজায় রেখে কথা বলছে নাজিবার সঙ্গে। এই যেমন কথা কম বলা, মুখ ফিরিয়ে নেওয়া, সে খেতে বললে আফরাজ খাওয়া ছেড়ে উঠে পড়া ইত্যাদি। আচারগুলো ভীষণ কষ্টে হজম করছিল নাজিবা। ঘনিষ্ঠ দিনের পর থেকে স্বামীর ভালোবাসায় পুনরায় আবদ্ধ হতে ছটফট করছিল মেয়েটি। যেভাবেই হোক আজ সে আফরাজকে নেশায় উন্মাদ বানাবে। বিছানায় বসে ঘড়ির দিকে তাকায়। রাতের 12টা বাজতে আর 10 মিনিট বাকি।
তাই সে নিজের পরনে লাল ব্লাউজ, পেটিকোট আর কালো জর্জেট শাড়ি জড়িয়ে নেয়। ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা সেজে নেয়, কেননা আফরাজের সাজসজ্জা অপছন্দ। প্রকৃত সৌন্দর্য সে ভালোবাসে। নাজিমা নিজের রূপ ফুটিয়ে বিছানার কাছে গেল। হাঁটু গেড়ে বিছানার নিচ থেকে তার সুটকেস বের করে 5টি ইঞ্জেকশনের মধ্যে আরেকটি ইঞ্জেকশন নিয়ে কাঁধে পুশ করে নেয়। নিজেকে শান্ত করে আফরাজের অপেক্ষায় শুয়ে পড়ে। ঘড়ির দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ তার ঘুম পেয়ে যায়, যার দরুন ঘুমিয়ে পড়ে। তখনই রুমে এলো আফরাজ। সিসিটিভি ফুটেজে নাজিবের উপর খেয়াল রাখছিল সে। নাজিবের ঘুমন্ত শরীরকে কোলে নিয়ে লাইব্রেরি রুমে নিয়ে এলো, রকিং চেয়ারে বসিয়ে দেয়। নিজের পরনে একটি কালো কোটি জড়িয়ে নেয় আফরাজ। নরম স্বরে নাজিবা বলে 2-3 ডাক দেয়। ঘুমের তীব্র ঘোরে নাজিবা জি বলে। বিবেচনের কণ্ঠ শুনে স্বস্তি পেল সে, কারণ নাজিবার জ্ঞান ফিরতে না দেখে তার চিন্তা হচ্ছিল, যদি ডক্টরের প্রেসক্রিপশন ইনজেকশনের কারণে নাজিবার ক্ষতি হতো তবে সে খুনই করে ফেলতো ওই ডক্টরকে। কিন্তু বিবেচন জানে না তার ইনজেকশন কৌশলে পরিবর্তন করে ফেলেছে আফরাজ। আজকের ইনজেকশন ছিল সুস্থ হওয়ার মেডিসিন। ডক্টর আফরাজের কথায় উক্ত মেডিসিনে কড়া ঘুমের মধ্যেও হিপনোটিজমের মেডিসিন অ্যাড করে দিয়েছিল। নাজিবার ঘুমন্ত চেহারা দেখে সে প্রশ্ন করে, তুমি কে নাজিবা? আফরাজ ফাহিম মানে তোমার স্বামীকে কেমনে চেনো? আফরাজের সাথে তোমার সম্পর্ক কিসের? তুমি কি এতিম? আরে ড্রাগস স্যাম্পল কেন নাও? তুমি কি আসলেই পাগল? বলো আমাকে। আমার নাম নাজিবা মোশাররত। আমার বাবার নাম মোবারক আলী। মায়ের নাম মেহজাবিন সিরাত। আমরা 2 ভাই বোন ছিলাম। আমি ছিলাম ছোট, বড় ভাই নাদিম আলী। আমাদের পরিবারে কোনো অভাব ছিল না। ধনাঢ্য পরিবারের মেয়ে আমি। ফেনীর আলিশান বাড়িতে বসবাস ছিল আমাদের। আফরাজও ধনাঢ্য পরিবারের ছেলে। সে কেন আমায় চিনছে না, কেন আমায় ভুলে গেল? কেউ কি তার খেলার সঙ্গীকে ভুলতে পারে? মানছি সে শুধু 1 মাসের জন্য এসেছিল দেশে, তাই বলে 1 মাসের মধ্যেও খেলার সাথীকে ভুলে যাওয়া আসলেই অবাককর বিষয় ছিল। আমি তো ভুলিনি, বরং তাকে হৃদয়ে গেঁথে বড় হচ্ছিলাম। আফরাজ রাগ করবে ভেবে বয়ফ্রেন্ডও বানায়নি। তাকে স্বামী হিসেবে পেয়েও কি লাভ যদি আমাকে নাই বা চিনে? চুপ হয়ে গেল নাজিবা। তার বন্ধ চোখ জোড়া হতে পানি গাল বেয়ে পড়ল। আফরাজের হাত কাঁপছে। কি শুনছে সে এসব? 1 মাস তার খেলার সঙ্গে এসব কি বলছে মেয়েটা? তার কোনো কিছু মনে নেই? নিজেকে স্থির করে পুনরায় বলে, বলো নাজিবা, তোমার এমন অবস্থা কেমনে? তোমাকে কে পাগল বানিয়েছে? আফরাজ আর তোমার স্মৃতি খুলে বলো আমায়। আফরাজ আমার আফাজ, আমি তার হৃদয়াঙ্গন। এখনও জানি না 9 বছরের ছেলের মুখে হৃদয়াঙ্গনের মানে কি। আমি তো তখন 6 বছরের মেয়ে। হৃদয়াঙ্গন কি সেটাই বুঝতাম না। ছোট থেকে ঘোমটা দিয়ে ঘুরতে পছন্দ করতাম। সেবার পুকুর পাড়ে আজ একা বল নিয়ে বসেছিল, তার কাছে গিয়ে সঙ্গ দিয়েছিলাম। নাম জিজ্ঞেস করতেই আফরাজ বলে, কিন্তু নামটা ঠিকভাবে উচ্চারণ করতে পারতাম না, তাই শর্টকাট আফাজ বলতাম। সে হেসে দিত। তখন থেকেই তার সাথে খেলতাম। একদিন তার কপাল কাটা দেখে ভয়ে কেঁদে দিয়েছিলাম। সে আমার হাত ধরে বলেছিল, নাজু সোনা, শোন, তোর পরিবারের এক কালো ছায়া আছে। সে তোকে আমার থেকে দূর করতে চায়। আমি আজ থেকে আর আসবো না। কালই আমার যাওয়ার দিন। তুই আমার জন্য অপেক্ষা করিস। তোকে নিজের অর্ধাঙ্গিনী বানিয়ে নিয়ে যাব। বুঝছিস? আমার হয়ে থেকো নাজু সোনা। তার সব কথা আমার ছোট হৃদয় বুঝতে পারেনি। কেঁদেছিলাম খুব। বুঝতে পেরেছিলাম আমার খেলার সঙ্গে আর আসবে না। এভাবেই দিন যাচ্ছিল। নাদি ভাই ছিল আফরাজের বয়সী। সে যাওয়ার পর ভাইয়া আমাকে সামলেছিল, অথচ ভাই জানতো না কোন কারণে আমার মন খারাপ থাকতো। সে নিঃস্বার্থে আমাকে আদরে আগলে রাখতো। যখন 7 বছর হলাম তখন প্রথমবার গ্রামে এলাম। গ্রামে আমার সৎ দাদা মানে আমার দাদির আরেক স্বামী তার মেয়েকে নিয়ে থাকতেন। মেয়ের বিয়ে হওয়ায় সে অন্যখানে চলে গিয়েছিল। আমার বাবার পরিবারের সৎ দাদাই বেঁচে ছিলেন। দাদি মারা যাওয়ার আগে বাবার নামে সব সম্পত্তি লিখে দিয়েছিলেন, আর আমার বাবা জমিদারের অর্ধভাগ আমার নামে গোপনে লিখে রাখে। বাকিটুকু ভাইকে আর মাকে দেয়। সৎ দাদা পেয়ে আমি আর ভাই আহ্লাদি হয়ে পড়েছিলাম, কারণ শহরে একক পরিবারে বাস করে দাদা কি জিনিস কখনো জানতে পারিনি। দাদা প্রতি রাতে আমাকে আর ভাইকে কাছে নিয়ে ঘুমানোর বায়না করতেন। বাবা মা সরল মনে দাদার কাছে দিয়েও দিতেন।
আমরাও দাদার আদরে গ্রামে থাকতে লাগলাম। কিন্তু একদিন এমন কিছু দেখলাম যা দেখে আমার ছোট মস্তিষ্ক নড়বড় হয়ে গিয়েছিল। শেষের কথায় যেন আতঙ্কে বুক কাঁপছিল নাজিবার। সে জোরে জোরে কাঁদতে লাগলো। বিবিজানের আকস্মিক কান্নার কারণ বুঝতে পারল না আফরাজ। তবুও নাজিবার ছোট দেহটি চট করে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো। স্বামীর পরম আদুরি স্পর্শে নাক টানতে থেকে গভীর ঘুমে তলিয়ে যায় নাজিবা। তাকে আর প্রশ্ন করলো না আফরাজ। অপমানে বিড়বিড়িয়ে বলে, বিবিজান, এখন থেকে তুমি একা নাও। এই আফরাজ ফাহিম প্রতি পদে পদে তোমার সঙ্গে থাকবে। বিবিজানের চোখে পানি মুছে পাজা কোলে করে রুমে নিয়ে শুয়ে দেয়। চাদর টেনে তাকে বুকে আগলে নিজেও ঘুমিয়ে পড়ে আফরাজ। বিবিজান আগের বারের মতো কফিতে মরিচের গুঁড়ো মিশিয়েছ কি? চাইলে মেশাতেও পারো। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ওই সময় আমার কাছে টেস্টের জন্য মিষ্টি ছিল না। এবার তো আমার কাছে মিষ্টির চেয়েও দারুণ মিষ্টির খাবার আছে। একবার মুখে নিলেই ছাড়বো না বলে দিলাম। মুখ ভোঁতা হয়ে গেল নাজিবার। সে চাইছিল এতদিন কষ্টের বিনিময়ে আফরাজকে হলুদ, জিরা গুঁড়ো ও নুন মেশানো কফি খাওয়াই মজা বুঝাবে। কিন্তু এখন তো তারই উপর বাড়ি হয়ে যাবে ব্যাপারটা। যোগ গিলে হে হে হেসে দিয়ে বলে, আসলে বলছিলাম কি, আমি না আর একটা কফি বানিয়েছি। আপনি বসুন, কাজ করুন কেমন। চটজলদি পালাতে নিলে আফরাজ গম্ভীর মুখশ্রী ন্যায় বিবেচনের হাতের বাহু চেপে ধরে। সন্তপনে বিবেচনের হাতে থাকা কফিটা উঠিয়ে নেয়। চোখ বড় বড় হয়ে যায় নাজিবার। আফরাজ বাঁকা হেসে সেই না কফির মুখে ঠোঁট লাগাবে, তখনই আকবর এসে দরজা নক করে। আফরাজের ধ্যান একটুর জন্য সেদিক ঘুরে গেল। ব্যাস, নাজিবাকে আর পাইকে। তৎক্ষণাৎ স্বামীর হাত থেকে কফিটা নিয়ে পালিয়ে যায়। বিবিজনকে পালাতে দেখে মনে মনে আকবরের নামে বাঁশ দেয়। আকবর বেচারা খিচুড়ি চিবাতে গিয়েও পারল না। জিভ দাঁতের মধ্যেও চাপা খেয়ে ব্যথা পেয়ে যায়। কুসুমা দুপুরে খাবারের জন্য প্লেটগুলো রেডি করছিল। আকবরের অসহায় মুখ দেখে সে চিন্তিত গলায় বলে, এই, কি হলো গো আপনার? অমনি মুখটা লটকিয়ে রাখলেন কেন? কিছু হয়েছে বলুন। কি বলতাম আর, গেছিলাম ভাইরে ডাকতে। অসময়ে ডাকতে গিয়ে গালি খেয়ে জিভে কামড় লেগেছে। কুসুমা মৃদু হেসে বলে, আপনিও কম যান না ভাইয়ের পিছে 24 ঘন্টা লেগে থাকেন। কে কার কেমনে নেকপুল করতে পারবেন সারাক্ষণ যেন সেই চিন্তাই করছেন। সব কপাল ফাটা দোষ। আয়, তোর কপালটাও ফাটাই দেই। গম্ভীর গলায় ডাইনিং টেবিলের কাছে এসে বলল আফরাজ। আকবর দেখে বোকা হাসি দিয়ে বলে, আরে দোস্ত, আসলি? আয় না, দেখ খাবার কত মজা হয়েছে। আজ ভাবি রান্না করেছেন। ওয়াও, মাশাল্লাহ। জবাব। নাজিবা খাদিজা বেগমের কাছে দাঁড়িয়ে খাবার প্লেটে বেড়ে দিয়ে আকবরকে ধন্যবাদ জানায়। আফরাজের মুখে গম্ভীরতা তবুও যায়নি। স্বামীর এরূপ আচরণে নাজিবা পড়ল বিপাকে। কে রাগ ভাঙানো যায় সে ফোন দিয়ে আটকাচ্ছে। আফরাজ নিজের প্লেট নিতে গেলে নাজিবা চট করে তার হাতের উপর মৃদু চাপ মারে। ব্যাপারটা সবার চক্ষু আড়ালেই করল সে, কারণ নজরে এলে সেই লজ্জায় কাচুমুচু করত। আজ বুড়ো কুচকে তাকায়, কোনো কথাই বলল না। নাজিবা লাজলজ্জা ভুলে ঢোক গিলে এক লোকমা ভাত আফরাজের মুখের সামনে ধরে। সে দেখে বিনা বাক্যে লোকমা মুখে ফুঁড়ে নেয়। পুনরায় আরেক লোকমা খাওয়াতে নিলে নিজেরই মুখের সামনে লোকমা দেখে আশ্চর্য হলো নাজিবা। আফরাজ নিজ হাতে লোকমাটা নাজিবার মুখের ভেতরে পুরে দেয়। দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে দেখে তিনজন ব্যক্তি মনে মনে প্রশান্তি অনুভব করে। খাদিজা বেগম খাওয়া শেষ করেই রুমে চলে যায়। তিনি দরজা পেরিয়ে ফোন নিয়ে নিজ ছেলের নাম্বারে কল চাপেন। নাম্বারটা বিদেশি, তাই মেসেঞ্জারের মাধ্যমে ব্যবহার করে কথা বলেন তিনি। কল রিসিভ হতে 10 মিনিট সময় লাগলো প্রায়। খাদিজা বেগম ফসে বলেন, ওই হ্যাবলা বেটা, বানিয়েছিস তো করলার মতো বেটা। তোর করলা দেশে আর তুই বিদেশে বসে কোন মূলার ফসল ফলাচ্ছিস? নিজে তো গেছোস, আমার ঘরের লক্ষ্মীটারও জোর করে নিয়ে গেছোস। বলি কি, মহাবলত ছেলেটা দেশে আসলে খুশি হতাম।